আজকে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী এবং গৃহবধূ থেকে কেন তিনি রাজনীতিতে এসেছিলেন? আমাদের এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানেন তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি বাড়ি বসে থাকেন নাই, সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে সুসংগঠিত করে সম্মুখ থেকে যুদ্ধ করেছেন। তিনি যখন বাংলাদেশের সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে তাকে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন তিনি এই আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন। আজকের যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীজ বপন করার বাংলাদেশ। আজকের যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, আজকে আপনি গ্রামে যে বিদ্যুৎ দেখতে পাচ্ছেন, আজকে যে আলো দেখতে পাচ্ছেন, আপনার সন্তানরা আপনার গ্রামে সমস্ত বৈদ্যুতিক যে কার্যক্রমের মাধ্যমে জনসেবা সুবিধা পাচ্ছেন, সেটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পল্লী বিদ্যুতের সাথে চুক্তি করে এই বাংলাদেশে নিয়ে এসেছিল। তারই ধারাবাহিকতায় আজকে প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি। আজকে আপনারা জানেন কৃষকদের এই যে আপনার ধান উৎপাদন, আমাদের এই অত্র এলাকায় ধানের শুধু দুইটি চাষ হতো, আউশ আর আমন। সর্বপ্রথম হাইব্রিড বীজ বিদেশ থেকে এনে এই কৃষকদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তুলে দিয়েছিলেন। কৃষকদের সেচের জন্য তিনি নিজে খাল খনন করেছিলেন, সেই পানি জমিয়ে রেখে সেচ দিয়ে ধান তৈরি করার জন্য। আমার মনে আছে উনি প্রথম যে ধানটি বিদেশ থেকে এনেছিলেন, ইরি নাম ছিল, ইরি ধান এনে কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন। তিনি স্বল্প সুদে কৃষকদের সেলো মেশিনে লোন দেওয়ার জন্য সহযোগিতা করেছিলেন। আজকে আপনাদের সন্তানরা যারা দেশের বাইরে আছে, দেশের বাইরে থেকে বাংলাদেশের আয়ের সবচেয়ে বড় উৎস রেমিটেন্স, যে টাকা আপনাদের পাঠাচ্ছে, আপনাদের এখানে সংসার চলছে, এই জনশক্তি রপ্তানিটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম মিডল ইস্টের সাথে চুক্তি স্বাক্ষর করে এই জনশক্তি রপ্তানি বাংলাদেশ থেকে শুরু করেছিলেন। আজকে আপনাদের যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করে, এই গার্মেন্টস সেক্টরটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় সর্বপ্রথম বাংলাদেশের সূচনা হয়েছিল। আজকে তিনি আধুনিক বাংলাদেশের রূপকার ছিলেন। আজকে উনি মারা যাওয়ার পরে আজকে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া যখন দেখলেন ওনার স্বামী যে স্বপ্ন দেখেছিলেন, ওনার স্বামীর যে বাংলাদেশ নিয়ে প্রত্যাশা ছিল, তখন তিনি এই স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে প্রথম রাজনীতিতে এসে এই রাজনীতির হাল ধরেছিলেন। 9 বছর আপসীন আন্দোলন করেছিলেন। তারপরে তিনি এই এরশাদ সরকারের পতনের পরে 91 সালে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে। আজকে আমরা এই আলমডাঙ্গাকে আমরা জানি, আলমডাঙ্গা উপজেলা বিএনপি অধ্যুষিত এলাকা এবং বিএনপির ঘাঁটি। আমরা আপনাদের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 17 বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। 17 বছর আন্দোলন করতে যে আমাদের অনেক সহযোদ্ধা নিহত হয়েছে, গুম হয়েছে, অনেকজন আমরা জেলাতে থাকতে পারি নাই, এক জেলাতে আরেক জেলায় যে অবস্থান করেছি, যারা আমরা নিজ বাড়িতে থেকেছি তারা রাত্রে বাসায় ঘুমাতে পারে নাই, কেউ ভুট্টার খেতে, কেউ পানের বরজে, অথবা কেউ মাচালে বসে সারা রাত গল্প করে রাত কাটিয়েছেন। এত কিছু ত্যাগের বিনিময়ে আগামী 12 তারিখের আপনাদের এই ভোট, আমরা এই নিরপেক্ষ এবং এই সুষ্ঠু ভোটের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভোট। আপনাদের এই মতামত, আপনাদের এই অধিকার, আপনাদের এই ভোটের মাধ্যমে আগামী দিনে আপনাদেরকে প্রতিনিধিত্ব করবে, সেইটা আপনারা নির্ণয় করবেন, সেইটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আগামী দিনে কিরকম আলমডাঙ্গা চান, আগামী দিনে
আপনার আলমডাঙ্গার কি উন্নয়ন চান, আপনার গ্রামের কি উন্নয়ন চান, আপনার রাস্তাঘাটের কি উন্নয়ন চান, আপনার সন্তানরা কোথায় পড়বে, আপনার সন্তানরা কিভাবে থাকবে, এই পরিবর্তনের নির্বাচন আপনারা সিদ্ধান্ত নেবেন। এই নির্বাচন আপনি মনে করছেন আজকে ভোট প্রার্থনা করছে আপনার কাছে, আপনি ভোট দিয়ে দেবেন। আপনি ভোট দিয়ে এলেই আপনি দায় সারা হবে না। আজকে আপনাকে চিন্তা করতে হবে এই 54 বছর বাংলাদেশে কারা নেতৃত্ব দিয়েছে, কারা প্রতিনিধিত্ব করেছে, রাষ্ট্রীয় সব সেবা সংস্থাগুলো এই মানুষের দুস্থ মানুষের দ্বারে দ্বারে কারা পৌঁছিয়ে দিয়েছে। আজকে যে অদৃশ্য শক্তির সাথে আমরা নির্বাচনের যুদ্ধ করছি, লড়াই করছি, সেই লোকগুলো সামাজিক কোন কর্মকাণ্ডে আপনাদের সাথে ছিল কিনা? একটা মানুষ মারা যাওয়া, জানাজা দিয়া, খানা করা, মাটি দিয়া, তাদের কোনো উপস্থিতি ছিল কিনা? সমাজের একটা মানুষের কোনো সমস্যায় তারা কোনো সহযোগিতা করেছে কিনা? এই 54 বছর বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো স্বাধীনতার পক্ষের শক্তিগুলো এই 54 বছরের বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। তারা এই সমাজে মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন। তারা মানুষের দ্বারে দ্বারে রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিয়েছেন। এর ভিতরে তাদের কোনো উপস্থিতি ছিল কিনা? তারা তো এই বাংলাদেশটাকেই চায় নাই। কেন তারা আপনাদের সাথে থাকবে, আপনাদের পাশে থাকবে? তাদেরকে ভোট প্রার্থনা করতে বলুন। তারা এই সমাজের জন্য কি করেছে, এই রাষ্ট্রের জন্য কি করেছে, আপনার পরিবারের জন্য কি করেছে? তারা আপনি সমাজে যদি একটা মসজিদ দরকার হয়েছে, আপনি যদি একটা গোরস্থান দরকার হয়েছে, আপনারা সমাজের মানুষ বসে সিদ্ধান্ত নিয়েছেন। কেউ মসজিদের জমি দিয়েছে, কেউ বাঁশ কাঠ দিয়েছে, সেই জমিতে একটি ছাপড়া তৈরি হয়েছে মসজিদের জন্য। আজকে 54 বছরে সেই মসজিদ দোতলা হয়েছে, টাইলস হয়েছে, সেই মসজিদে এসি লাগিয়েছেন আপনারা সামাজিক লোক বসে। তার ভিতরেও তাদের কোনো উপস্থিতি ছিল না। একটাই তাদের কথা, কোরআন হাদিস, নবী রাসূলের ভয় দেখিয়ে ঈমান নষ্ট হয়ে যাবে, এইসব মিথ্যা বিভ্রান্তি কথার জন্য। আমরা সবাই মুসলমান। একটা কথা বলি, আপনারা সবাই জানেন না, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে হাদিসে স্পষ্ট লেখা আছে এরপরে কোন নবী রাসূল আসবে না, কোন ওহী নাজিল হবে না। সত্য বলছে না? আসবে কোন নবী রাসূল? আসবে? তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন হাদিসে আর কারো নাম দেয়া নেই। ইসলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রতিষ্ঠিত করে গেছে। তিনিই শেষ নবী, আমরা সেই শেষ নবীর উম্মত। নতুন করে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, যদি মানুষের দ্বারে দ্বারে যে যদি আপনাদের কাছে ভোট প্রার্থনা করে, এটা সঠিক নয়। আমরা ধর্ম ধর্মের জায়গায় রাখতে চাই, রাষ্ট্র রাষ্ট্রের জায়গায় রাখতে চাই। আমরা চাই সমাজে যে আমরা মসজিদ করেছি, সেই মসজিদে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি সবাই একসাথে আমরা সেই মসজিদে নামাজ পড়তে চাই। আমরা এই সমাজে মানুষ মারা গেলে সে যে দলেরই হোক না কেন, ওই গোরস্থানে আমরা মাটি দিতে চাই। আমরা সমাজের সমস্ত মানুষকে নিয়ে ঈদের দিনে ঈদগাতে নামাজ পড়তে চাই। আমরা ধর্মকে সামনে নিয়ে নিজেদের ভিতরে বিবাদ করতে চাই না। আমরা ধর্মকে নিয়ে আমাদের ভিতরে ঐক্যতা ভাঙতে চাই না। আগামী 12 তারিখে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বাংলাদেশ পরিচালনার জন্য এবং এই রাষ্ট্রের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনারা ভোট দেবেন। সংগ্রামী ভাইয়েরা এবং আমার মা বোনেরা, আপনাদের মা বোনেদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান এবং আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া এই প্রত্যেকটা গ্রামে যে প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে আমাদের সন্তানরা স্কুলে যে পড়তে যেত না, কান্নাকাটি করতে বলে আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া 50 ভাগ নারী শিক্ষক নিয়োগ করেছিলেন, আমাদের সন্তানরা যাতে স্কুলে যে মাতৃছায়া পায় এবং পড়াশোনায় মনোযোগী হতে পারেন। 50 ভাগ প্রাইমারিতে নারী শিক্ষিকা দেওয়া হয়েছিল। আজকে নারীদের উদ্যোক্তা সর্বপ্রথম এই বিএনপি নিয়ে এসেছিল। বাংলাদেশ পুলিশে সর্বপ্রথম নারী নিয়োগ দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের এই নারীদের প্রতি আমাদের দল
বিগত দিন থেকে ধারাবাহিকতা কাজ করে আসছে। আগামী দিনও আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আমাদের প্রত্যেক বাড়িতে আমাদের নারীরা একটি আমাদের পরিবারের ব্যাংক, ক্ষুদ্র ক্ষুদ্র করে তারা অর্থ সঞ্চয় করে। তার ছেলে কোনো বাইনা ধরলে সেই বাইনা মেটানোর জন্য, তার মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় কোনো বাইনা ধরলে সেই বাইনা মেটানোর জন্য আমাদের প্রত্যেকটা পরিবারের নারীরা আমাদের একটি করে ব্যাংক, আমাদের সেই মা বোনদের জন্য, নারীদের জন্য আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছেন। একটি ফ্যামিলি কার্ডে 2000 থেকে 2500 টাকা উত্তোলন করতে পারবেন, অথবা সমপরিমাণ খাদ্য সামগ্রী উত্তোলন করতে পারবেন। যুব উন্নয়নের মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে নারীদেরকে উদ্যোক্তা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হবে এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাবে। কৃষকদের জন্য আগামী দিনে এই যে আমার দুলা ভাই যে কথা বলেছে, আপনাদের জন্য সুখবর, প্রত্যেকটা ইউনিয়নে ফসল ক্রয় কেন্দ্র করা হবে। কৃষক যেন ফসল উৎপাদন করে ওই ইউনিয়নেই সরকারিভাবে বিক্রি করতে পারে। কৃষকদের হলো সবচেয়ে বড় সমস্যা দুইটি। একটি হলো যখন বীজ বপন করে তখন সারের সিন্ডিকেট করে সারের দাম বাড়িয়ে দেয়। যখন ফসল ঘরে ওঠায় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফসলের দাম কমিয়ে দেয়। সেই জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি। আমরা কৃষকদের জন্য আমরা বীমার ব্যবস্থা করেছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসল নষ্ট হয়ে যায়, আপনার বীমা করা থাকলে আপনি আপনার যে ক্ষতিগ্রস্ত হবেন সেই ক্ষতিগ্রস্ত টাকা বীমা আপনাদেরকে দিয়ে দেবে। আপনাদের বিনা সুদে, অল্প সুদে আমরা মৌসুমী ফসলের ঋণ দিতে চাই। যে আপনি 20 বিঘা ভুট্টা চাষ করবেন, ওই 20 বিঘা ভুট্টা চাষের জন্য আপনাকে টাকা দেওয়া হবে, ফসল ঘরে তুলেই আবার সেই ভুট্টা বিক্রি করে সেই ঋণ আবার পরিশোধ করার সুযোগ করে